স্বাগতম সবাইকে। আজকের ক্লাসে আমরা চলে আসলাম পদার্থের গঠন চ্যাপ্টারের আরেকটা ক্লাস নিয়ে। আজকে হচ্ছে পদার্থের গঠন চ্যাপ্টারের লেকচার 4। আজকে আমরা পড়বো হচ্ছে মূলত পরমাণু মডেল সম্পর্কে। তো আমার নাম হচ্ছে আবির, পড়ালেখা করতেছি কুয়েট আইএম ডিপার্টমেন্টে। তো আমরা আজকে পড়বো হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেল কি কি বিজ্ঞানীরা পরমাণুর সম্পর্কে যে ধারণাগুলো দিছে এগুলো মূলত হচ্ছে পরমাণু মডেল। তো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা পরমাণু মডেল দিয়েছে। যেমন শুরুতে আমরা যদি বলি, থমসনের একটা মডেল দিছে যেটাকে তরমুজ মডেল বলা হয় বা পাম পুডিং মডেলও বলা হয়। থমসনের তরমুজ মডেল। তরমুজ মডেলটা কেমন, এটা আসলে আমরা যদি জানি কি কি যে থমসন যখন আবিষ্কার করছে সেই সময় প্রোটন সম্পর্কে ধারণা ছিল না। তো থমসন চিন্তা করছে কি কি আমাদের পরমাণুগুলো কেমন থাকে তরমুজের ভিতরে, যেমন কি বীজগুলো যেভাবে যেভাবে কি র্যান্ডমলি সাজানো থাকে, তো তেমন ভাবে কি পরমাণুতে ইলেকট্রন গুলো সাজানো থাকে। এটা ছিল হচ্ছে কি থমসনের ধারণা। তো পরবর্তীতে রাদারফোর্ড আমাদের মডেল দিছে কি রাদারফোর্ডের সৌর মডেল। তো সৌর মডেল বলা হয় কেন এটা আমরা একটু পরেই জানবো। রাদারফোর্ডের সৌর মডেল। এবং এর পরবর্তীতে আছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। এবং তারপরে আছে কি আমাদের বোর সোমারফিল্ড মডেল আছে, যেগুলো আসলে আমাদের সিলেবাস নেই, আমরা আর জানবো না। বোর সোমারফিল্ড মডেল। এছাড়া কি আছে কোয়ান্টাম পরমাণু মডেল আছে, এগুলো সিলেবাসের বাইরে। আসলে আমরা জাস্ট নামটা জেনে রাখলাম, কিন্তু এগুলো নিয়ে ডিটেলসে আমরা পড়বো না। মডেল তো খেয়াল করি আমরা, সেটা হচ্ছে কি পরমাণু মডেলের ভিতরে আমাদের কি মূলত আমরা ডিটেলসে পড়বো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি আমাদের আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাদারফোর্ডের পরমাণু মডেল কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা আসলে এখান থেকে কিন্তু আমরা পরমাণুর একটা আকারে ধারণা পাইছিলাম শুরু থেকে, কিন্তু কিছু আমাদের সীমাবদ্ধতাও আছে। তো আজকে আমরা শুরু করি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা মনে রাখার জন্য আমরা একটু বোঝার চেষ্টা করবো কি রাদারফোর্ড আসলে কিভাবে এই মডেলটা আবিষ্কার করছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ড কি করছে আসলে একটু চিন্তা করি ভালোভাবে। রাদারফোর্ড আমাদের একটা গোল্ডের একটা পাত নিছে, ঠিক আছে, গোল্ডের একটা পাত, এইউ গোল্ডের কি একটা পাত নিচ্ছে, ঠিক আছে। পাতের খুবই পাতলা, পাতটা কি খুবই পাতলা, বলা হয় 0.0001 সেন্টিমিটার পুরু। ব্যাপারটা বুঝতে পারছো, মানে খুবই খুবই পাতলা একটা পাত নিচ্ছে গোল্ডের। এবং এই পাতের পিছনে নিচে কি পিছনে একটা পর্দা নিছে, যেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। কেউ কি বলতে জানো জিঙ্ক সালফাইড কেন ইউজ করছে? জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইডের একটা স্পেশাল ধর্ম আছে। কি ধর্ম? জিঙ্ক সালফাইড আমার আলোতে কি প্রতিপ্রভা সৃষ্টি করে। জিঙ্ক সালফাইড কি আলোতে প্রতিপ্রভা সৃষ্টি করে। মানে আমরা কিছু পদার্থ এমন দেখছি না যেগুলো যেখানে মনে করে আলো ফেললে একটা ছোপ টাইপের কিছু একটা পাওয়া যায়, ঠিক আছে না, একটা চিহ্ন তৈরি বোঝা যায় কি আলো পড়ছে ওখানে। তো এটা হচ্ছে সেরকম একটা পদার্থ জিঙ্ক সালফাইড। এখানে কি আলোর প্রতিপ্রভা সৃষ্টি করে জিঙ্ক সালফাইড। তো এই পাশে একটা চির মতো নিচে, ঠিক আছে, এবং তার এই পাশে হচ্ছে চির মানে একটা ছিদ্র মতো নিচে, এবং এই পাশে একটা কণিকা নিচে, যে কি যে হচ্ছে আবার আলফা নির্গত করতেছে, ঠিক আছে। আলফা আমরা জানি আলফা কোণা কি, আলফা কোণা হচ্ছে আমার কি হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। হিলিয়াম পরমাণু কি দুইটা প্রোটন আছে আর কি চার ভর সংখ্যা মানে দুইটা নিউট্রন আছে। এর যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে যে কোণাটা থাকে সেটাকে আমরা বলছি হিলিয়াম। হিলিয়াম কোণা নির্গত করলে সে একটা ঘটনা দেখতে পাচ্ছে, কি পাচ্ছে যে অধিকাংশ কোণা কি বলতো এই পাত্রকে ভেদ করে এখানে চলে যাচ্ছে। কিভাবে বুঝতেছে? এই পাশে প্রতিপ্রভা দেখে বুঝতেছে হচ্ছে আমার কি কোণা চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমার দেখতেছে কি কি যে অধিকাংশ কোণা আমার পাতকে ভেদ করে চলে যাচ্ছে।
অধিকাংশ কোণা এইভাবে পাতকে ভেদ করে চলে যাচ্ছে। অধিকাংশ কোণা কি পাতকে ভেদ করে চলে যাচ্ছে। কিছু সংখ্যক কোণা সে খেয়াল করে দেখলো কি সামান্য বেঁকে যাচ্ছে, কিছু সংখ্যক কোণা এরকম দেখলো কি সামান্য কি বেঁকে যাচ্ছে, কিছু সংখ্যক কোণা এরকম সামান্য বেঁকে যাচ্ছে। আর প্রায় খুবই কম সংখ্যক কোণা, ঠিক আছে, হাজারে প্রায় একটি কোণার মতো বলা যায়, যে দেখলো কি সে এরকম ডিরেক্ট গিয়ে এরকম ব্যাক করতেছে, ঠিক আছে, ডিরেক্ট যাচ্ছে, যে পাত থেকে ডিরেক্ট বাউন্স ব্যাক করার মতো, ঠিক আছে, যেমন আমি এখান থেকে একটা বল মারলে যেভাবে ব্যাক করবে সেইভাবে কি একদম ডিরেক্টলি ব্যাক করতেছে। তো এই জিনিসটা দেখে উনি কিছু সিদ্ধান্ত নিছে। কি কি সিদ্ধান্ত নিছে বলতো? দেখো, অধিকাংশ কোণা আমার পাতকে ভেদ করে চলে গেল, এখান থেকে আমরা কি বুঝতে পারবো বলতো? অধিকাংশ কোণা পাতকে যেহেতু ভেদ করে চলে গেছে, তার মানে আমরা কোনো একটা পাতকে কখন ভেদ করতে পারবো? যখন হচ্ছে আমার কোনো ওই জায়গাটা ফাঁকা থাকবে, ওখানে একটা ছিদ্র থাকবে, তখন কি একটা জিনিস বাইরে যাইতে পারবে না। আমি যদি এই আমাদের দেয়াল মনে করো, তো দেয়ালের ওই পাশে যদি পাঠাতে চাই, তাহলে কি দেয়াল ভাঙতে হবে, তাছাড়া তো হবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, অধিকাংশ জায়গা ফাঁকা। আর কি কি সিদ্ধান্ত আমরা নিতে পারি? পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। এরপরে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি, দেখো কিছু সংখ্যক কোণা কি সামান্য বেঁকে গেছে না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি পরমাণুতে ইলেকট্রন গুলো, দেখো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, ঠিক আছে, সেটা আমরা জানি, সেটাও পরের লাইনেই লিখবো আমরা। তো পরমাণুতে ইলেকট্রন গুলো কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে, যেমন গ্রহগুলো ঘুরতে থাকে সেভাবে ঘুরে। দেখো পরমাণুতে ইলেকট্রন গুলো বলতেছে কি ইলেকট্রন গুলো আমার কি প্রোটন বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার কি সৌরজগতে যেমন গ্রহগুলো ঘুরতেছে সেইভাবে ঘুরতে থাকে। এই কারণে আমার রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হয় বলতো? রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় সৌর মডেল। কারণ রাদারফোর্ড চিন্তা করছে কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার ইলেকট্রন গুলো সৌরজগতের মতো, সৌরজগতে যেমন গ্রহগুলো ঘুরতেছে সেইভাবে ঘুরতে থাকে। আর আমরা দেখছি না খুবই অল্প সংখ্যক কণিকা ডিরেক্টলি ব্যাক করছে না। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি বলতো? এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, যেটি অত্যন্ত ভারী, ঠিক আছে। কারণ কি ভারী কণিকা যদি না হতো তাহলে কি আমার আলফা কণা কি ব্যাক করতো ডিরেক্টলি? অবশ্যই কি আলফা কণা থেকে ভারী কোনো বস্তু আছে পরমাণুর কেন্দ্রে, যার কারণে কি আলফা কণাটা আমার কি ব্যাক করছে ডিরেক্টলি। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তোমার কি, আবারও আমি রিপিট করি শুরু থেকে, কি অধিকাংশ কোণা হচ্ছে কি আমার পাতকে ভেদ করে চলে গেছে, তার মানে কি পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, কিছু সংখ্যক কণিকা সামান্য বেঁকে গেছে, তার মানে কি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতেছে। সেই ইলেকট্রন আমরা জানি কি হিলিয়াম কোণা, এটা কত প্লাস না, হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে কি প্লাস। তো প্লাস আর পরমাণু কেন্দ্রে যদি মাইনাস থাকে, তো আমরা কি জানি প্লাস কি মাইনাসকে আকর্ষণ করবে না, এই কারণে কি কিছুটা বেঁকে যাবে, বোঝা গেছে? প্লাস মাইনাসকে আকর্ষণ করে, তো এই আকর্ষণের কারণে কিছুটা বেঁকে গেছে কিছু সংখ্যক কণিকা। আর আমার প্রায় হচ্ছে কি খুবই কম সংখ্যক কণিকা, মানে যেগুলো হচ্ছে মানে একদম একদম ডিরেক্টলি যে নিউক্লিয়াসে হিট করছে, সেই সব কণিকা গুলো কি আমার একদম ব্যাক করছে, ঠিক আছে, 180 ডিগ্রি করে ঘুরে গেছে, অর্থাৎ এইভাবে গেছে, এইভাবে ফেরত চলে আসছে, ঠিক আছে।
তো কেন চলে আসছে? কারণ কি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে যেটি কি অত্যন্ত ভারী। এইটাই ছিল কি আমাদের মূলত রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এই পরমাণু মডেল থেকে আমরা আরো একটু জিনিস বোঝার চেষ্টা করি কি রাদারফোর্ডের পরমাণু মডেলের কি কি সীমাবদ্ধতা, সবাই একটু খেয়াল করি। এই জিনিসটা একটু তুলে ফেলার চেষ্টা করবো, নিজের ভাষায় লিখবো। সবসময় যে আমার ভাষা বা বইয়ের ভাষায় লিখতে হবে এমন না, আমরা যে যার নিজের ভাষায় লেখার চেষ্টা করবো। কি অধিকাংশ জায়গা ফাঁকা, কণিকা চলে গেছে তাই বলছি, কিছু হচ্ছে বেঁকে গেছে। কারণ কেন হচ্ছে? কারণ ইলেকট্রন নিয়ে হচ্ছে মানে ইলেকট্রন গুলো কক্ষপথে ঘুরতেছে তাই। আর কি হচ্ছে আমার কিছু সংখ্যক কণিকা কি ডিরেক্টলি যে ব্যাক করছে, তার মানে আমরা কি বলতে পারি? আমরা হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস নামে অত্যন্ত ভারী একটি কি কণিকা থাকে। তো আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেল পড়লাম, রাদারফোর্ডের পরমাণু মডেল কি কিছু সীমাবদ্ধতা আছে। কিছু জিনিস আসলে রাদারফোর্ডের মডেল বলছে, কিন্তু আসলে সবকিছু ঠিক বা সবকিছু যে বা মানে এনাফ না। যেমন কি আমাদের সীমাবদ্ধতা আমরা যদি বলি, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা কি কি হতে পারে বলতো রাদারফোর্ডের পরমাণু মডেলে? এক নম্বর কি রাদারফোর্ড কি পরমাণু মডেল কক্ষপথের কি আকার আকৃতি সম্পর্কে কি কোনো ধারণা দিতে পারেনি। কক্ষপথে তো রাদারফোর্ডের পরমাণু মডেল কি কক্ষপথের আকার আকৃতি ব্যাসার্ধ সম্পর্কে কি আমার কোনো ধারণা দিতে পারেনি। এটাকে আমরা পরবর্তী মডেল যেটা দেখবো, বোর পরমাণু মডেল দেখবো, বোর আমার কিন্তু ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিচ্ছে। তো আকার আকৃতি ব্যাসার্ধ সম্পর্কে কি কোনো ধারণা দিতে পারেনি, কোনো ধারণা দিতে পারেনি। আর কি হতে পারে? রাদারফোর্ডের পরমাণু মডেল আর কি পারেনি, আমরা একটু চিন্তা করে দেখি তো। রাদারফোর্ড দেখো কি বলছে, সৌর মডেল বলছে না। খুবই খ নম্বরে গুরুত্বপূর্ণ কোশ্চেন কি রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কেন। এই কোশ্চেনটা আমাদের অনেক বেশি আসে। কি লিখবো? কি রাদারফোর্ডে হচ্ছে রাদারফোর্ড কি পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে, তাই কি রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলে। খ নম্বরে আসতে পারে কি রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল বলা হয় কেন। তো খেয়াল করি আমার রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল রাদারফোর্ড বলছি, কিন্তু আসলে আমরা খেয়াল করি তো সৌরজগতে গ্রহগুলো কি চার্জবিহীন না। কিন্তু আমরা এখানে কি চার্জযুক্ত কণিকা নিয়ে চিন্তা ভাবনা করতেছি না, তাহলে কি ওনার এই কম্পারিজনটা ঠিক হয়েছে? একটু ভালোভাবে চিন্তা করে দেখি তো ঠিক হয়নি। তো রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর জগতের সাথে তুলনা করেছেন, যেটি সঠিক নয়। কারণ কি? কারণ পরমাণুর কণিকাগুলো চার্জযুক্ত হলেও গ্রহগুলো কি চার্জবিহীন। ব্যাপারটা বুঝছি। তাহলে আমরা দুইটা সীমাবদ্ধতা অলরেডি পেয়ে গেলাম। একটা কি কক্ষপথে আকার আকৃতি ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি রাদারফোর্ড। তারপরে কি হয়েছে, রাদারফোর্ড হচ্ছে আমার কি কণিকাগুলো চার্জযুক্ত হলেও আমার কি সৌরজগতের সাথে তুলনা করছে, যেটা আসলে রাইট হয় নাই। কারণ কি আমার সৌরজগতে গ্রহগুলো কিন্তু চার্জযুক্ত না, চার্জবিহীন, কিন্তু আমার পরমাণু মডেলে প্রোটন ইলেকট্রন এগুলো সবগুলো কি চার্জযুক্ত। আর কি কি আছে আমার রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা? খেয়াল করি রাদারফোর্ড আমার হচ্ছে কি ব্যাখ্যা করতে পারেনি। রাদারফোর্ড হচ্ছে আমার কিন্তু বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। পারছে? রাদারফোর্ড কি বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। লাস্ট আরেকটা পয়েন্ট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো,
রাদারফোর্ড আসলে ম্যাক্সওয়েলের তত্ত্বের বিপরীতে কোনো ধারণা দিতে পারেনি। তো তার আগে আমার জানতে হবে না ম্যাক্সওয়েলের তত্ত্ব কি। তো আমরা একটু লিখে বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি দিচ্ছে। ম্যাক্সওয়েলের তত্ত্ব, তো খেয়াল করি রাদারফোর্ড ম্যাক্সওয়েলের যে আমাদের তত্ত্বটা দিয়েছে সেটা এমন যে যদি একটা ধনাত্মক চার্জকে কেন্দ্র করে একটা ইলেকট্রন যদি ঘুরতে থাকে তাহলে সে কি হবে বলতো, আস্তে আস্তে ঘুরতে 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 শক্তির হ্রাস পেতে পেতে কি পেতে 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 নিউক্লিয়াসে পতিত হবে, নিউক্লিয়াসে ফল করবে। তাহলে কি পরমাণুর কি এক্সিস্টেন্স আর থাকবে? থাকবে না। তো যদি ইলেকট্রন যদি সে পজিটিভে এসে আমার যদি ফল করে তাহলে তো পরমাণুর এক্সিস্টেন্স থাকবে না। অর্থাৎ ম্যাক্সওয়েল তত্ত্বটা কি 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 যে ধনাত্মক আধানকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি হ্রাস পেয়ে ধনাত্মক আধানে পতিত। অর্থাৎ ইলেকট্রন গুলো যদি আমি ধনাত্মক আধানকে কেন্দ্র করে ঘুরাই তাহলে কি ক্রমাগত শক্তির হ্রাস পেতে 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 নিউক্লিয়াসে এসে ফল করবে। তো এই যে ধারণাটা, এই ধারণার বিপরীতে যে একটা ব্যাখ্যা দেওয়ার দরকার সেটা আসলে রাদারফোর্ড পারেনি। কারণ রাদারফোর্ড তো বলতেছে ইলেকট্রন ঘুরতেছে, কিন্তু ইলেকট্রন তো ম্যাক্সওয়েল বলতেছে ইলেকট্রন ঘুরতেই পারবে না ওইভাবে কক্ষপথে, কারণ সেটা তো নিউক্লিয়াসে ফল করবে। তো এর বিপরীতে যে ব্যাখ্যাটা সেটা দিচ্ছে আমাদের পরবর্তীতে বোর দিচ্ছে। তো এখনো কি আমার রাদারফোর্ড ব্যাখ্যা দিতে পারেনি। তাহলে কি রাদারফোর্ড কি পারেনি? ম্যাক্সওয়েলের তত্ত্বের বিপরীতে, ম্যাক্সওয়েলের তত্ত্বের বিপরীতে উপযুক্ত ব্যাখ্যা দিতে পারে, উপযুক্ত ব্যাখ্যা দিতে পারে নি। তো আমরা খেয়াল করি এটাই ছিল আমাদের কি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। মোটামুটি রাদারফোর্ড আসলে কি আরো কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু সেগুলো আমরা বোরে লিখবো। কারণ কি, কারণ মানে এর এইগুলো আসলে আমার কি বোর আমার কিন্তু এইগুলো প্রায় সবগুলো পূরণ করে দিয়েছে, কিন্তু বোরেও কিছু সীমাবদ্ধতা থেকে যাবে। ঠিক আছে, তো মূলত রাদারফোর্ডের পরমাণু সীমাবদ্ধতা আমরা এই চারটার ভিতরে সীমিত করতে পারি ইচ্ছা করলে। তাহলে আমাদেরকে কক্ষপথে আকার আকৃতি ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিতে পারেনি। রাদারফোর্ড মডেল কি সৌর মডেলের সাথে তুলনা করছে, যেটা আসলে সঠিক হয়নি। বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। ম্যাক্সওয়েলের তত্ত্ব যেটা পড়লাম কি ইলেকট্রন নিউক্লিয়াসে ফল করবে, এর বিপরীতে যে ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন সে ব্যাখ্যা অনুপযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তো এইটা কি ছিল? এটা আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমরা নেক্সট লেকচারে পড়বো হচ্ছে বোর পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আজকে ভালোভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা কি নোট করে ফেলবো, লেকচার দরকার আরেকবার দেখে, এবং আমরা কি করব বলতো এইটা আসলে বুঝে বুঝে পড়া ট্রাই করব। ঠিক আছে, কি আমরা কি কি মডেলটা যদি আমরা পরীক্ষাটা যদি ভালোভাবে বুঝি তাহলে আমরা কি তত্ত্বগুলো লিখতে পারবো। আর সেই তত্ত্বগুলো লিখতে পারলে আমরা তত্ত্বে কি কি পারেন এই ব্যাখ্যা, সেই জিনিসগুলো আসলে আমরা বোঝার কথা। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্ত। তোমরা ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাস।